আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের লেকচার আর্টে। আমরা আজকের লেকচার আর্টে দেখব নত্ব সত্য বিধান। তো আমার সাথে কারা যুক্ত হয়েছে, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা রাখছি তোমরাও ভালো আছো এবং কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, যারা আমার সাথে যুক্ত হয়েছে তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিন, কেমন? আচ্ছা, ওকে। লক্ষ্য করো, আজকের আমাদের আলোচনার বিষয় বা টপিক হচ্ছে নত্ব সত্য বিধান। এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়, ঠিক আছে? সুতরাং এটা গুরুত্বপূর্ণ। ওকে, দিনাজপুর থেকে যুক্ত হয়েছে মাহফুজুল ইসলাম, কুষ্টিয়া থেকে জান্নাতুল ফেরদৌস, জি এম ফারুক, শেয়ার ডান্সার, ওকে ধন্যবাদ। আচ্ছা, মাদারীপুর থেকে হৃদয় আহমেদ, আচ্ছা যুক্ত থাকো, আশা করছি লাভবান হবে, ঠিক আছে? শ্রেয়া আক্তার পূরবী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম পূরবী, আশা করছি ভালো আছো। যাই হোক, খুলনা থেকে, বাবা অনেক দূর, ফারুক তুমি খুলনা থেকে যুক্ত হয়েছো, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, টাঙ্গাইল থেকে, ওকে। যাই হোক, আমরা একটু আলোচনায় আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নত্ব সত্য বিধান, অর্থাৎ ন এর ব্যবহার। মোট কথা যদি বলি, আমাদের বর্ণমালায় যে মূর্ধন্য আর মূর্ধন্যাস্য আছে, এই দুইটা বর্ণের ব্যবহারকে বলা হয় কি? নত্ব বা সত্য বিধান, ঠিক আছে? এই দুইটা যেই নিয়ম মেনে ব্যবহৃত হয়, অর্থাৎ এই দুইটা যখন আমাদের শব্দে ব্যবহার হয় তখন কিছু নিয়ম বা নীতি অনুসরণ করে ব্যবহার হয়, ঠিক আছে? সেটাকে বলা হয় নত্ব বা সত্য বিধান, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে এই মূর্ধন্য এবং মূর্ধন্যাস্য অবশ্যই তৎসম শব্দের বানানে ব্যবহার হবে। তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের বানানেই ব্যবহার হবে, অন্য কোনো শব্দের বানানে নয়। শুধুমাত্র শুধুমাত্র বলা যাবে না, মাত্র তৎসম শব্দের বানানে বা সংস্কৃত শব্দের বানানে এই শব্দগুলো ব্যবহার হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, আমরা একটু কিছু নিয়ম পড়ি। নিয়ম পড়ে আশা করছি একটু মিলিয়ে করব, মিলিয়ে করলে এই বিষয়টা ভালো করে আত্মস্থ করতে পারবো। আচ্ছা, লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে কি যে নত্ব সত্য বিধান। নত্ব সত্য বিধান লতিফা আফরিনিফা এত পরে জয়েন করলে হবে? সাউন্ড একটু কম শোনা যাচ্ছে? সাউন্ড কম শোনা যায়? আচ্ছা, সাউন্ড কম শোনা যাচ্ছে, ওকে। এখন সাউন্ড কম শোনা যাবে না আশা করছি। লক্ষ্য করো, এখানে বলছে যে তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব এর ব্যবহারকে নত্ব বিধান ও সত্য বিধান বলে, ঠিক আছে? তুমি নত্ব বিধান পাবা, নত্ব বিধি লেখা থাকে, বিধি বা বিধান যাই লেখা থাকুক না কেন, সেটা একই কথা। ওকে, এই নত্ব বিধি বা নত্ব বিধান এটা ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। কোন তত্ত্বে? ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। আচ্ছা, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে ব্যাকরণের কোন টপিকটা কোথায় আলোচনা করা হয়, অর্থাৎ কোন অধ্যায়ে, মানে যে তত্ত্বগুলো আছে চারটা, এই চারটার মধ্যে কোনটা কোথায় আলোচনা করা হয় এই বিষয় নিয়ে আমি ক্লাসে বলেছিলাম। সুতরাং এগুলো নিয়ে কথা না বললেই ঠিক আছে, মানে না বলাটাই উচিত, সময় নষ্ট। ওকে, তাহলে আমি বলছি নত্ব সত্য বিধান কি? সংস্কৃত বানানে মূর্ধন্য এবং মূর্ধন্যাস্যের ব্যবহার হলো নত্ব ও সত্য বিধান, ঠিক আছে? মূর্ধন্য আর মূর্ধন্যাস্য। আচ্ছা, আমরা এখানে কিছু নিয়ম দেখব। নিয়ম দুইটা আমরা একটা কাজ করব, এক পাশে রেখেছি নত্ব বিধান, আরেক পাশে রেখেছি আমরা সত্য বিধান বা সত্য বিধি। লক্ষ্য করো, আমি বলছি এক পাশে রেখেছি নত্ব বিধান, আরেক পাশে রেখেছি সত্য বিধান। অবশ্যই ক্লাসটি শেয়ার করবে, হ্যাঁ? আমরা এই জায়গাটাতে কয়েকটা বর্ণ দেখব, প্রায় সেম সেম কথা। লক্ষ্য রাখো, বলা হচ্ছে তৎসম শব্দের বানানে, নট অতৎসম। বলছি তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার, সেটা হচ্ছে নত্ব বিধান। তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার, এটা সত্য বিধান। সুতরাং যে কথা বলবো, যে কয়েকটি কথা বলবো, সব কয়টি কথাই হবে কি তৎসম শব্দটাকে নিয়ে, ঠিক আছে? ওকে, এই প্রত্যেকটা নিয়ম তৎসম শব্দের ক্ষেত্রে হবে, তৎসম শব্দের বাইরে কোনো নিয়ম খাটবে না। ওকে,
লক্ষ্য করো, বলছি এই পাশে নয়ের বিধানের বেলায় বলছি রি র এবং স, অর্থাৎ রি, আমি এখানে একটু লিখি, রি র মূর্ধন্য স, এই কয়েকটা বর্ণের পরে, এই কয়েকটা বর্ণের পরে মূর্ধন্য বসে, সরাসরি মূর্ধন্য বসে। কোন কয়টা বর্ণের পরে? এই যে রি র মূর্ধন্য স, এগুলোতে মূর্ধন্য বসে। আচ্ছা, একইভাবে লক্ষ্য করো যে রি এবং র এর পরে মূর্ধন্য স বসে, অর্থাৎ ব্যাপারটা এরকম, আমি আবারও রিপিট করছি, ব্যাপারটা এরকম রি র মূর্ধন্য স মূর্ধন্য, ঠিক আছে? অর্থাৎ এই কয়েকটা বর্ণের পরে কি বসবে? মূর্ধন্য স, মূর্ধন্য বসবে। আবার একইভাবে এই কয়েকটা বর্ণের পরে, এই যে এই কয়েকটা বর্ণের পরে আবার মূর্ধন্য স বসবে। একটাই নিয়ম, জাস্ট আমরা আলাদা করি আর কি, আমরা এইভাবে একটু মনে রাখবো, রি র এর পরে মূর্ধন্য স বসবে, রি র এর মূর্ধন্য স এর পরে মূর্ধন্য বসবে, হিসাব বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। কত নম্বর নিয়ম এটা? এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম, প্রথম নিয়ম। ওকে, এরপরে আসো, লক্ষ্য করো, আমরা কয়েকটা উদাহরণ দেখি, ঠিক আছে? কয়েকটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা ব্যাপারটা নিয়ে আরো স্পষ্ট ধারণা পাবো। এখন আসো, এই যে আমি বলছি রি র, তাই না? এই রি র বলতে কোন র? রি র বলতে সেটা রেফ র হতে পারে, র ফলা হতে পারে। মূর্ধন্য স, দেখো এই যে এই বর্ণটা, এই বর্ণটা সমান সমান কি? এই বর্ণটা সমান সমান হলো ক যোগ মূর্ধন্য স, অর্থাৎ এই বর্ণের শেষে কি আছে? মূর্ধন্য স আছে। সুতরাং এখানে র বলতে রেফ বা র ফলা, এখানে এই বর্ণটা বলতে ক্ষীয় বর্ণটা বলতে সেখানেও শেষে মূর্ধন্য স আছে, অর্থাৎ এই কয়েকটা বর্ণের পরে আমরা মূর্ধন্য বসাবো। যেমন ঋণ শব্দের দিকে তাকাও, মূর্ধন্য। তৃণ শব্দের দিকে তাকাও, মূর্ধন্য। রণ শব্দের দিকে তাকাও, রণ মূর্ধন্য। বর্ণ, এই যে দেখো রেফ, রেফের পরে কি আছে? রেফের পরে কি আছে দেখো, রেফের পরে কি আছে দেখো, এই যে রেফ, এই রেফের পরে দেখো মূর্ধন্য, আগে রেফ, ঠিক আছে? তারপরে দেখো সুবর্ণ শব্দ, দেখো এই যে রেফ, রেফের পরে মূর্ধন্য। বিকীর্ণ শব্দ দেখো রেফ, রেফের পরে মূর্ধন্য। একইভাবে দেখো প্রেরণা শব্দ র, র এর পরে মূর্ধন্য বসেছে। সংকীর্ণতা দেখো এই যে রেফ, এই রেফের পরে কি বসলো? মূর্ধন্য। সম্পূর্ণ রেফ, মূর্ধন্য। প্রণব দেখো এই যে রফলা, রফলার পরে কি বসছে? মূর্ধন্য বসছে। প্রদক্ষিণ দেখো এই যে এই যুক্ত বর্ণ, এরপরে মূর্ধন্য বসছে। নিরীক্ষণ দেখো এখানে মূর্ধন্য বসছে। এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে আরেকটা ব্যাপার আছে, এটাকে আমরা একটু আলাদাভাবে দেখবো, ঠিক আছে? আচ্ছা, কারণ এই বর্ণের পরে আবার রস্বইকার আছে, সুতরাং এখানে আরেকটা নিয়ম খেটেছে, এটা সরাসরি মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়নি, এটা আর কি এই উদাহরণে যাবে না। ওকে, ক্ষণ শব্দের দিকে তাকাও, এরপরে কি আছে? মূর্ধন্য আছে। উষ্ম শব্দের দিকে তাকাও, এইটাতে কিন্তু মূর্ধন্য আছে। কেমন? লক্ষ্য করো, এই যে যুক্ত বর্ণ, এটাকে ভাঙলে আমরা কি পাই? মূর্ধন্য স, এর সাথে যুক্ত আছে মূর্ধন্য, অর্থাৎ এই বর্ণটাতেও স এর পরে মূর্ধন্য আসছে। ওকে, এরপরে দেখো তৃষ্ণা, তৃষ্ণা শব্দেও সেম, একই কথা, একই কথা, একই বক্তব্য। আচ্ছা, এরপরে দেখো এই যে মিনময় শব্দটা আছে, এই মিনময় শব্দটা কিন্তু ব্যতিক্রম। কেন? দেখো এই যে ব্যতিক্রম কেন? এই যে ময়ের সাথে রিকার আছে, এই রিকার পরে কি মূর্ধন্য হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম না হয়ে এটা দন্তন্য হয়ে গেছে, অর্থাৎ এইটা ব্যতিক্রম, ঠিক আছে? এটা একটু আমরা মনে রাখবো। আচ্ছা, এটা হলো আমাদের 1 নম্বর নিয়ম। একইভাবে দেখো রি র স এর পরে মূর্ধন্য স, রি র এর পরে মূর্ধন্য স বসে, যেমন এই যে মূর্ধন্য স, তারপরে বসে রি এর পরে, এই যে মূর্ধন্য স রি এর পরে, এই যে মূর্ধন্য স রি এর পরে, এই যে মূর্ধন্য স দেখো রি এর পরে, ঠিক আছে? তারপরে এই যে রেফ, রেফের পরে মূর্ধন্য স, রেফ, রেফের পরে মূর্ধন্য স। এই যে দেখো রেফ, রেফের পরে মূর্ধন্য স, এই যে রেফ মানে র, র এর পরে মূর্ধন্য স, ঠিক আছে? অর্থাৎ এই যে রি র, এই রি র পরে মূর্ধন্য স বসে, এই যে রি র মূর্ধন্য স, এদের পরে কে বসে? মূর্ধন্য বসে। এটা হলো আমাদের 1 নম্বর কথা বা 1 নম্বর নিয়ম। ওকে, এরপরে দেখো আমরা দ্বিতীয় নম্বর নিয়মে যখন আসি, 2 নম্বর নিয়মে যখন আমরা আসি, 2 নম্বর নিয়মে যখন আমরা আসি, তখন আমরা দেখি কি বলছে? ট বর্গের ধ্বনির সাথে মূর্ধন্য বসে। লক্ষ্য করো, ট বর্গের ধ্বনি, ট বর্গের ধ্বনি কোনগুলো? ট বর্গের ধ্বনি দেখো ট আছে, ঠ আছে, ড আছে, ঢ আছে, মূর্ধন্য। এটা হচ্ছে ট বর্গের ধ্বনি। আমি তোমাদেরকে ধ্বনির ক্লাসে পড়িয়েছি, যারা ক্লাস করেছো তারা নিশ্চয় নিশ্চয় পারবে, ঠিক আছে?
এইবার একটা ধ্বনি হলো ট বর্গের ধ্বনি। এই ট বর্গের ধ্বনিগুলোর সাথে সবসময় মূর্ধন্য যুক্ত হয়, অর্থাৎ শুধু মূর্ধন্য না, মূর্ধন্য সহ যুক্ত হয়। এই জন্য দেখো দুইটা নিয়ম একসাথে করে দিয়েছি। ট বর্গের ধ্বনির সাথে মূর্ধন্য যুক্ত হয়, যে ন যুক্ত হয় সেটা দন্তন্য না হয়ে হয়ে যায় কি মূর্ধন্য। একইভাবে ট বর্গের ধ্বনির সাথে মূর্ধন্য স যুক্ত হয়, ঠিক আছে। অর্থাৎ তুমি ট বর্গের ধ্বনির সাথে তৎসম শব্দের বানানে কখনো মূর্ধন্য স ব্যতীত অন্য কিছু তুমি যুক্ত করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে ঘন্টা শব্দের দিকে তাকাও, ট বর্গ মূর্ধন্য বসছে। কণ্ঠ দেখো ট বর্গ, ঠ মূর্ধন্য বসছে। কণ্ঠ মূর্ধন্য বসছে। কূপমণ্ডল দেখো এই যে ড মূর্ধন্য বসছে। নির্ঘণ্ট এই যে দেখো ট মূর্ধন্য বসছে। ষণ্ড দেখো এই যে ড মূর্ধন্য বসছে। কাণ্ড দেখো ড মূর্ধন্য বসছে। একইভাবে প্রত্যেকটা শব্দ তুমি এভাবে ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, লক্ষ্য করো মূর্ধন্য স বসছে, যেমন কষ্ট, কষ্ট শব্দ, নষ্ট শব্দ, স্রষ্টার্থ শব্দ, দেখো প্রত্যেকটা শব্দে কি আছে, ট বর্গ মূর্ধন্য অংশ বসছে। ট বর্গ মূর্ধন্য অংশ বসছে, ঠিক আছে। অর্থাৎ ট বর্গের ধ্বনিগুলোর সাথে মূর্ধন্য বসে। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা রুলস, ঠিক আছে। এই দুইটা রুলস কি আমরা বুঝেছি? একটু অবশ্যই কমেন্ট করে জানাবো। এই দুইটা রুলসকে খুব ভালোভাবে বুঝেছি কিনা একটু কমেন্ট করে জানাবো, কেমন? আর পাশাপাশি ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবো। ওকে, আচ্ছা, বুঝেছি কি একটু কমেন্ট করি আমরা সবাই। সবাই বুঝেছি কিনা, যারা যুক্ত আছি সবাই একটু বুঝেছি কিনা একটু কমেন্ট করে জানাই। আচ্ছা, একটু রেসপন্স করি, কেমন? বুঝেছি কিনা একটু রেসপন্স করি আমরা। আচ্ছা, ধন্যবাদ, সবাই কমেন্ট করেছো। আচ্ছা, দেখো মূর্ধন্য এবং মূর্ধন্যস্বর এগুলো তৎসম শব্দের বানানে শুধু ব্যবহার করতে পারবে, শুধু তৎসম শব্দের বানানে ব্যবহার করতে পারবে, অন্য বানানে তুমি এই দুইটাকে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি। দেখো অতৎসম শব্দের বানানে দন্তন্য বসে। একইভাবে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য বসে না, সেখানে বসে দন্তস্ব বসে, সেখানে তালব্য স বসে, ঠিক আছে। সেই উদাহরণগুলো আমরা একটু পরে দেখব, আমরা আগে এই নয়টা একটু দেখে নিই। আচ্ছা, লক্ষ্য করো এখানে বলছি অতৎসম শব্দে মূর্ধন্য বসে। কি বসে? মূর্ধন্য বসে। যেমন গুন্ডা, ঠিক আছে, ডিপজল, এটা দেশি শব্দ, মূর্ধন্য বসছে। ঝান্ডা হিন্দি শব্দ, সরি দন্তন্য বসছে, ঠিক আছে। লণ্ঠন, লণ্ঠন দেখো ইংরেজি শব্দ, মূর্ধন্য বসছে। কিন্তু যদি বলতাম লুণ্ঠন, লুণ্ঠন, লুণ্ঠন বললে কিন্তু এই জায়গাতে দন্ত স বসতো, ঠিক আছে। লুণ্ঠন বললে এই জায়গায় কি বসতো? তখন এটা মূর্ধন্য বসতো, কারণ এটা হচ্ছে তৎসম ভাষা শব্দ। লুণ্ঠন মানে কি? ওই যে কেড়ে নেওয়া, ছিনতাই করা। আর এই লণ্ঠন শব্দটা হলো, এটা হচ্ছে ওই যে বাতিকে বোঝায়, বাতি বাতি, প্রদীপ, ঠিক আছে। এই প্রদীপকে বোঝায় লণ্ঠন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ডান্ডি, প্যান্ট, স্ট্যান্ড, ঠান্ডা, ঠান্ডা কিন্তু হিন্দি শব্দ, ঠিক আছে। সুতরাং এটা দন্তন্য হবে। স্টুডেন্ট ইংরেজি, আন্ডা বাংলা, আন্ডা এই যে আন্ডা বলি না আমরা, আন্ডা আন্ডা, এই আন্ডা এটা হচ্ছে বাংলা শব্দ। কান্ডারি, প্যান্ডেল, পান্ডা, এই শব্দগুলো হলো অতৎসম শব্দ, অর্থাৎ এগুলো তৎসম শব্দ নয়। সুতরাং এই শব্দগুলোর বানানে আমাদের কি বসবে? এই শব্দগুলোর বানানে আমাদের বসবে মূর্ধন্য, সরি দন্তন্য, মূর্ধন্য বলবো না, দন্তন্য, ঠিক আছে। অতৎসম শব্দের বানানে দন্তন্য। আচ্ছা, ওকে, এরপরে আমরা চলে যাই পরের ধাপে। লক্ষ্য করো, লক্ষ্য করো কিছু শব্দ আছে যে শব্দগুলোতে সরাসরি মূর্ধন্য আসেনি। অর্থাৎ আমি বলছিলাম ঋণ, আমি বলছিলাম তৃণ, ঠিক আছে, আমি বলেছিলাম বর্ণ, দেখো সরাসরি মূর্ধন্য আসছে। রেফের পরে সরাসরি মূর্ধন্য, রি এর পরে সরাসরি মূর্ধন্য, রি এর পরে সরাসরি মূর্ধন্য।
কিন্তু কিছু শব্দ আছে যে শব্দগুলোতে সরাসরি মূর্ধন্য আসে না। সরাসরি কি আসে না? মূর্ধন্য আসে না। এই ক্ষেত্রে মূর্ধন্য আসে এই রি, র, স এদের পরে 25টা বর্ণ যদি থাকে, 25টা বর্ণের যে কোনো বর্ণ যদি থাকে, তারপরে মূর্ধন্য চলে আসে। অর্থাৎ আমি বললাম 25টা বর্ণ যদি আসে তাহলে সেখানে মূর্ধন্য হয়। কি হয়? মূর্ধন্য হয়। লক্ষ্য করো এখানে আমি বলছি 25টা বর্ণ। আমি একটু তোমাদেরকে সহজ করে দিই। আমরা তো পড়াশোনা বেশি করতে চাই না, আমরা একটু সহজ ভাবে নিই। লক্ষ্য করো 25টা বর্ণের মধ্যে স্বরবর্ণ হলো 11টা। কয়টা? 11টা। ক বর্গের বর্ণ, ক বর্গের বর্ণ কয়টা? ক বর্গের বর্ণ হলো 5টা। প বর্গের বর্ণ কয়টা? প বর্গের বর্ণ হলো 5টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 11টা স্বরধ্বনি, ক বর্গের বর্ণ 5টা, প বর্গের বর্ণ 5টি। তাহলে মোট কয়টি? 10টি। 10টি আর 11টি কয়টি? 21টি। মনে রাখতে পারবো না? এবার মনে রাখতে পারবো না? এবার তো মনে রাখতে পারবো। অর্থাৎ ক বর্গ 5টি, প বর্গ 5টি সমান সমান 10টি, আর এদিকে স্বরবর্ণ 11টি। এরপরে যদি এই কয়টা বর্ণ থাকে, অর্থাৎ অন্তস্থ জ, অন্তস্থ হ, অনুস্বার। আবার বলছি, অন্তস্থ জ, অন্তস্থ অন্তস্থ ধরো অন্তস্থ জ, অন্তস্থ হ, অনুস্বার। এই কয়েকটা বর্ণ যদি আমরা পাই, অর্থাৎ এই 21 আর এই 4, এই মোট 25টি বর্ণ যদি পাই, আমরা তারপরে কি দিব? মূর্ধন্য দেব। আমরা একটা উদাহরণ দেখি। দেখো আমি একটা উদাহরণ লিখি, তাহলে বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। যে বিদ্যুতের লাইন দেয় নেই, দেখো কি যেকোনো হয়ে যাবে। আচ্ছা, লক্ষ্য করো যেটা বলছিলাম যে আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন আমি একটা শব্দ লিখলাম রামায়ণ। লক্ষ্য করো আমি বলেছিলাম স্বরবর্ণ 11টা, ক বর্গ 5টা, প বর্গ 5টা, অন্তস্থ অন্তস্থ জ, হ, অনুস্বার। ঠিক আছে? এই কয়েকটা বর্ণ যদি আমরা পাই, তাহলে তারপরে কি দিব? মূর্ধন্য দিব। এই কথাটা বললাম। রামায়ণ শব্দটার দিকে একটু তাকাও। দেখো র আছে, র সাথে কি আছে? র সাথে আকার আছে। তারপরে কি আছে? ম আছে। তারপরে কি আছে? আকার আছে। তারপরে কি আছে? অন্তস্থ আছে। তারপরে কি আছে? এখন কথা হলো মূর্ধন্য হবে না দন্তন্য হবে? লক্ষ্য করো আমরা এই জায়গাতে বেশ কিছু বর্ণ পেলাম। দেখো এই যে রি, র, স, র কমন পেয়েছে না? কমন পড়েছে না? র, র কিন্তু এখানে কমন। এবার লক্ষ্য করো এখানে আমরা র এর পরে বর্ণ পেলাম স্বরেয়, স্বরধ্বনি অর্থাৎ কমন। তারপরে পাইলাম ম, প, ফ, ব, ভ, ম, কমন। স্বরে আ, আবার স্বরধ্বনি কমন। এই যে অন্তস্থ, এই যে অন্তস্থ কমন। অর্থাৎ এরপরে আমাদের কি আসবে? মূর্ধন্য আসবে, দন্তন্য আসবে না। একইভাবে দেখো গৃহায়ন, গৃহায়ন শব্দটার দিকে তাকাও। দেখো কি আছে? গ, গয়ের সাথে কি আছে? রিকার। তারপরে কি আছে? হ। তারপরে কি আছে? আকাশ। তারপরে কি আছে? অন্তস্থ। তারপরে কি আছে? হয় দন্তন্য না হয় মূর্ধন্য। ওকে, লক্ষ্য করো আমরা কেটে দিই। এই যে রি কমন পেলাম, শব্দের মাঝে রি আছে। ওকে, রি যখন পেলাম, এবার দেখো হ, এই যে হ কমন, কমন। স্বরে আ, স্বরধ্বনি কমন। দেখো অন্তস্থ কমন, তাহলে সবগুলোই কমন। তাহলে এবার কি হবে? মূর্ধন্য হবে। কথা বুঝছো? তাহলে এইভাবে 25টা বর্ণের কোন বর্ণ যদি থাকে, তাহলে আমরা সেটা কি লিখবো? মূর্ধন্য লিখবো। আচ্ছা, আরেকটা যে জায়গায় তথ্য জেনে রাখবে, পরিবহন। পরিবহন শব্দটা
মূর্ধন্য হবার কথা ছিল কিন্তু মূর্ধন্য হয়নি, এটা দন্ত ন দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এটা একটু মনে রেখো যে পরিবহন শব্দে মূর্ধন্য হবে না, হবে দন্ত ন। আচ্ছা, এরপরে আসুন, এরকম দেখো ত্রিহায়ন, লক্ষ্য করে যে রফলা আছে, রফলার পরে কি আছে, হ আছে, সরি রফলার পরে কি আছে, রস্বইকার আছে, স্বরধ্বনি, হ আছে স্বরধ্বনি, সরি এই বর্ণ, তারপরে কি আছে, আকার আছে, অন্তস্থ আছে। মোট কথা আমি বলছি যে এই যে যে কয়টা শব্দ আছে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ বাইরের যদি কোনো বর্ণ চলে আসে তাহলে দন্ত ন হবে। যেমন আমি একটা শব্দ লিখি রসায়ন, একটা শব্দ লিখছি রসায়ন, রসায়ন, লক্ষ্য করো রসায়ন শব্দটার দিকে তাকাও, র আছে, র এর পরে ছ আছে, ছ এর পরে আকার আছে, আকার পরে কি আছে, অন্তস্থ আছে, তারপরে কি আছে, দন্তন্য হবে না মূর্ধন্য হবে। দেখো র কমন, ঠিক আছে, র কি, র হচ্ছে কমন, রি রস কমন। আচ্ছা, এরপরে দেখো স, স কি এর মধ্যে আছে, এর মধ্যে নাই, তাহলে অন্য একটা বর্ণের মধ্যে ঢুকে গেল, অর্থাৎ এটা মূর্ধন্য হবে না, কি হবে, দন্তন্য হবে, দন্তন্য, রসায়ন শব্দের বর্ণে দন্তন্য। কথা বুঝছো? অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে কথাটা, যে এই কয়েকটা বর্ণ থাকলেই মূর্ধন্য হবে, এই কয়েকটা বর্ণ যদি না থাকে তাহলে মূর্ধন্য হবে না, এটাই হলো চূড়ান্ত কথা। আচ্ছা, এরপরে আস, এই এতটুকু কি বুঝেছো সবাই, এতটুকু কি বুঝেছো সবাই, একটু কমেন্ট করো তো এতটুকু বুঝলা কিনা, এতটুকু বুঝেছো কিনা একটু কমেন্ট করো। সবাই বুঝছো? ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা, কেমন? যারা যুক্ত আছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবা। আচ্ছা, ওকে, ধন্যবাদ, সবাই বুঝেছো। আচ্ছা, এরপরে আসি পরের কথা, আমাদের নত্যবিধানে আমরা যেগুলো পড়লাম এগুলোতে এবার মোটামুটি সবগুলোই কমন। দেখো আমি দুইটা বিষয় এখানে নিয়ে আসছি, বলছে প্র, পরা, পূর্ব, অপর। ঠিক আছে, প্র, পরা, পূর্ব, অপর, এই চারটি উপসর্গের পরে যদি অন্য আসে, অন্য মানে কি, দিবস, এই যে হ, এর পাশে যেটা সেটা হলো দন্তন্য, সেটা হয় নিচে চলে যাবে। আচ্ছা দেখো তো এই যে প, প এর পরে কি আছে, প এর পরে একটা রফলা আছে, অর্থাৎ রফলা মানে তো রি, সরি রফলা মানেই তো র। এরপরে দেখো, আচ্ছা এই শব্দটার দিকে আমরা একটু তাকাই, অপরাহ্ন, অপরাহ্ন, লক্ষ্য করো তো, এই যে র পেয়েছি না, র, আমরা এই জায়গা থেকে একটু ভাঙি, এই জায়গাটা থেকে একটু ভাঙি, ভাঙি, র, র এর সাথে কি আছে, আকার, তারপরে কি আছে, হ, তারপরে কি আছে, মূর্ধন্য, মূর্ধন্য হয়েছে। আচ্ছা লক্ষ্য করো তো, আমরা কি কমন র পেয়েছি, আমরা কি কমন র পেয়েছি, দেখো কমন র পেয়ে গেলাম। র এর দেখো অনেক পরে মূর্ধন্য আসছে, অর্থাৎ এর পূর্বে কয়েকটা বর্ণ ঢুকেছে, এখন এই বর্ণ, এই কয়েকটা কি সে 25টা বর্ণের মধ্যে আছে, অবশ্যই আছে, যে স্বরধ্বনি যে হ, অর্থাৎ এই 25টার মধ্যে আছে। দেখো তুমি এই প্রত্যেকটা, এইটা 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 এইটা, এই প্রত্যেকটাই তুমি এই 25টা বর্ণের মধ্যে পাবে। ঠিক আছে, অর্থাৎ এগুলো আমরা বইতে পাই, বিভিন্ন বইতে পাই বা আমার বইতে পাবা, এগুলো আসলে আলাদা করে দেখানোর কিছু নাই, এগুলো আমরা আলাদা করেছি কেন, যাতে আমরা সহজে ব্যাপারটাকে ধরতে পারি। ঠিক আছে, এটা একটা ওয়ে মাত্র। আচ্ছা, এরপরে দেখো বলছে যদি প্র, পরা, পরি, পরা, নির, চারটা উপসর্গ, দেখো প্রত্যেকটা উপসর্গের শেষে র আছে, আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই এগুলো, ওই রি রস একই কথা, র আছে, এই র এর পরে মূর্ধন্য হয়, লক্ষ্য করো তো, বলছি এই কয়েকটা বর্ণের পরে মূর্ধন্য হয়। ঠিক আছে, যেমন দেখো প্রণয়, দেখো এই যে রফলা, তারপরে মূর্ধন্য আসছে, প্রমাণ, দেখো এই যে প্র, তারপরে কি আছে ম, এর সাথে আকার, তারপরে ন, অর্থাৎ ম আছে, ম সেই 25টা বর্ণের মধ্যে একটা, আকার স্বরবর্ণ, মূর্ধন্য। ঠিক আছে, অর্থাৎ সে 25টা বর্ণ, অর্থাৎ সে একটাই রুলস ফলো করে, অর্থাৎ রি র স এর পরে 25টা বর্ণ, যে কোনো বর্ণ সমান সমান ন, অর্থাৎ এই রুলসটাই দেখো প্রত্যেকটা শব্দই এইটাকেই অনুসরণ করেছে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দ দেখো এটাকে অনুসরণ করেছে, অর্থাৎ প্রণাম, র এর পরে সরাসরি ন আসছে,
এটা পরেরটা দেখো পরিণাম, দেখো এই শর্তটা পূরণ করেছে, অর্থাৎ রয়ের সাথে কি আছে, রস্বইকার, তারপরে মূর্ধন্য আসছে, অর্থাৎ এই রস্বইকারটাই 25টার মধ্যে একটা। কথা বুঝেছো না বুঝো নাই? না না না, তুমি সংস্কৃতের মধ্যে নিয়ে যাচ্ছ কেন? 25টা শব্দ নয়, 25টা বর্ণ, ঠিক আছে? এই বর্ণগুলো থাকলে তারপরে মূর্ধন্য হয়। মোট কথা এই সবগুলো হচ্ছে তৎসম ভাষার শব্দ। আমরা একটা সিস্টেমে নিয়ে আসছি, নিয়ে এসে আর কি পড়ছি মনে রাখার জন্য, মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে? এটা একটা ওয়ে মাত্র। ওকে, তাহলে আমরা পরের ধাপে আগাই। এবার আসো মূর্ধন্য ষ নিয়ে কয়েকটা আলাপ করে নিই। মূর্ধন্য ষ, দেখো এই জায়গাতে আমি দুইটা মার্ক করেছি, দুইটা মার্ক করেছি, একটু লক্ষ্য করো। 25টি বর্ণের যে কোনো বর্ণ থাকতে পারে, অর্থাৎ 25টি বর্ণের 25টিও থাকুক বা 5টিও থাকুক বা একটিও থাকুক, যে কটাই থাকবে তারপরে মূর্ধন্য হবে, ঠিক আছে? কনফিউজড হইও না, কনফিউজড হওয়া যাবে না। আমার কথা শোনো বা বোঝো, আমি যেটা বলতে চাই সেটা একটু ভালো করে বোঝো, যে 25টা বর্ণের যে কোনো বর্ণ থাকতে পারে, 25টি বর্ণের যে কোনো বর্ণ থাকতে পারে, ঠিক আছে? যেটাই থাকুক না কেন মূর্ধন্য হবে। আচ্ছা, লক্ষ্য করো এবার, বলছি এখানে একটা মার্ক দেওয়া আছে, এখানে একটা মার্ক দেওয়া আছে, এই বিষয়টা একটু আহ লক্ষ্য করো। বলছি অ আ এই দুটি ধ্বনির দুটি স্বরধ্বনির পর মূর্ধন্য স আসলে সেটা মূর্ধন্য, সরি, স আসলে সেটা দন্ত্য স হয়। আচ্ছা, মোট কথা আমরা এটাকে একটু এইভাবে দেখি, স্বরেয় বা স্বরেয়া এর পরে যদি কোনো স আসে সেটা হবে দন্ত্য স। এই স্বর আর স্বরেয়া বাদ দিয়ে বাকি যে 9টা বর্ণ আছে, অর্থাৎ বাকি যে স্বরবর্ণ 9টা আছে এরপরে মূর্ধন্য স হয়। কথাটা একটু বোঝো, এই কথাটা একটু বোঝো, এটা একটু বোঝার আছে, এটা একটু বোঝার আছে, এই বিষয়টা একটু বোঝো। আমি বলছি যে অ আ অর্থাৎ স্বরেয় এবং স্বরেয়া এর পরে যদি কোনো স আসে তাহলে সেই সটা দন্ত স হবে, আর এই অ আ ছাড়া বাকি যে 9টা স্বরবর্ণ আছে তাদের পরে মূর্ধন্য স হবে। এই কথাটা একটু মাথায় নাও, আমি বুঝিয়ে দেব কিভাবে। আচ্ছা, এটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে একটু লক্ষ্য করো, আমরা একটা কাজ করব, কোন একটা স আসছে সেটা দন্ত স হবে না মূর্ধন্য স হবে, ঠিক আছে? কোন একটা শব্দ আসছে, কোন একটা শব্দ মানে শব্দে কোন একটা স আসছে, সেই সটা দন্ত স হবে না মূর্ধন্য স হবে, এটা নির্ভর করবে এই স এর আগে যে ব্যঞ্জনটা আছে সেই ব্যঞ্জনের সাথে অ যুক্ত আছে না আ যুক্ত আছে। যদি অ আ যুক্ত থাকে তাহলে সেটা হবে দন্ত স। যদি অ যুক্ত না থাকে, অর্থাৎ অ আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে সেটা হবে মূর্ধন্য স। যেমন আমি একটা শব্দ লিখলাম তিরস্কার, দেখো তিরস্কার শব্দ দেখো দন্ত স হয়েছে। আমি আরেকটা শব্দ লিখলাম পরিষ্কার, দেখো পরিষ্কার শব্দের বানানে মূর্ধন্য স হয়েছে। দুটো একটু আলাদা, দেখো একটু পার্থক্য আছে। দেখো এই যে দন্ত স লিখলাম, দন্ত স লিখলাম কেন? কারণ তার পূর্বের যে ব্যঞ্জনটা আছে সেই ব্যঞ্জনের সাথে কোনো কার নেই, অর্থাৎ অ, কোনো কার নেই অর্থাৎ অ। এবার দেখো এই যে মূর্ধন্য স লিখলাম, তার পূর্বে ব্যঞ্জন আছে কি, র আছে, এই র এর সাথে কি আছে, রস্বই। দেখো তো অ আ ছাড়া বাকি যদি কোনো স্বরধ্বনি আসে সেই স্বরধ্বনির পরে স আসলে সেই সটা হবে কি, মূর্ধন্য স। কথা বুঝছো না বুঝো নাই? আমার এই কথাটুকু বুঝেছো না বুঝো নাই একটু কমেন্টে জানাও। বুঝেছো না বুঝো নাই একটু কমেন্টে জানাও। সবাই কি বুঝেছো? আচ্ছা, বুঝেছো, ওকে, ধন্যবাদ।
আচ্ছা, তাহলে আমরা বুঝেছি, এবার আমরা একটু সামনে বাড়াই। দেখো তো এখানে আমি যে উদাহরণগুলো নিয়ে আসছি, যে উদাহরণগুলো আমি দেখাচ্ছি, যে উদাহরণগুলো আমরা দেখছি, এটা একটু তাকাই। দেখো তো তিরস্কার দন্ত স হয়েছে কেন? তার পূর্বের বর্ণে কোনো কার নেই। নমস্কার দেখো দন্ত স হয়েছে কারণ তার পূর্বের বর্ণে কোনো কার নেই। কোনো কার নেই মানে কি? অ আছে। দেখো পুরস্কার, হ্যাঁ পুরস্কার শব্দ দেখো দন্ত স হয়েছে কেন? কোনো কার নেই। বৃহস্পতি দেখো দন্ত স হয়েছে, কোনো কার নেই। আস্পদ দেখো এই যে আ আছে তাই আস্পদ। দেখো আস্ফালন লক্ষ্য করো দন্ত স হয়েছে কেন? পূর্বে আ আছে। আশকারা দেখো দন্ত স হয়েছে, পূর্বে আ আছে। পরস্পর দেখো কোনো কার নেই রয়ের সাথে। এই যে দন্ত স তেজস্কর দেখো কোনো কার নেই। ভাস্কর দেখো দন্ত স আছে কেন? আকার আছে। স্নেহাস্পদ দেখো দন্ত স হয়েছে, আকার আছে। শ্রদ্ধাস্পদ দেখো আকার ছিল, দন্ত স হয়েছে। বাষ্প শব্দটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, এই জন্য এটা স্বভাবতই মূর্ধন্য স হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো একইভাবে আমরা একটু এগুলো দেখি। অনুষ্ঠান দেখো পূর্বের বর্ণের রস্যকার আছে। অ আ এই দুইটা বর্ণ ছাড়া অন্য যে কোনো বর্ণ যদি থাকে, যে কোনো কার যদি থাকে, সেটা মূর্ধন্য ষ হবে। দেখো অনুষ্ঠান মূর্ধন্য ষ। অভিষিক্ত দেখো এই যে রস্বইকার মূর্ধন্য ষ। দেখো এই জায়গাতে আছে অনুষঙ্গ, অনুষঙ্গ দেখো রস্য মূর্ধন্য ষ। বিষম দেখো এই যে বিষম কথা, যেমন বলছি সম, সম মানে কি সমান। এর পূর্বে যখন বি যুক্ত হলো তখন সেটা হয়ে গেল কি? বিষম। অর্থাৎ এই যে দেখো সেটা মূর্ধন্য ষ হয়ে গেছে। বিষাদ মূর্ধন্য ষ। আয়ুষ্মান দেখো রস্যু মূর্ধন্য ষ। আয়ুষ্কাল রস্যু মূর্ধন্য ষ। আবিষ্কার মূর্ধন্য ষ দেখো আগের বর্ণে রস্বইকার। পরিষ্কার রস্বইকার। নিষ্পাপ রস্বইকার। বহিষ্কার রস্বইকার। দুষ্কর রস্যুকার। চতুষ্পদ রস্যুকার। নিষ্কলুষ এই যে মূর্ধন্য ষ, এই যে রস্বইকার। নিষ্ক্রিয় দেখো এই যে পূর্বের বর্ণে রস্বইকার। পুষ্করিণী, পুষ্করিণী দেখো মূর্ধন্য ষ রস্যুকার। আচ্ছা, এইভাবে তুমি প্রত্যেকটা শব্দই এরকম পাবা। যে কটা শব্দ আছে প্রত্যেকটাতেই তুমি এই রকম পাবে। ঠিক আছে? অর্থাৎ আমরা সহজ কথায় জেনে নিব, অ আ এই দুটো স্বরধ্বনির পরে দন্ত স হয়, এই দুটো স্বরধ্বনি ছাড়া বাকি যে স্বরধ্বনি গুলো আছে তাদের পরে মূর্ধন্য ষ হয়। হিসাব বরাবর। ওকে, এতটুকু তো সবাই বুঝেছি, আশা করছি বুঝেছি। ওকে, আমরা একটু সামনে আগাই। ওকে, আমরা এবার লক্ষ্য করব, দেখো আমরা এবার লক্ষ্য করব যে সম্মান সূচক কিছু শব্দ আছে। সম্মান সূচক অর্থাৎ সম্মান প্রকাশ পায় এমন কিছু শব্দ আছে যেগুলোতে আমরা ব্যবহার করি চিঠিপত্রে। দেখো বলছি কল্যাণী এসু, লক্ষ্য করো কল্যাণী এসু, একটু তাকাও দেখো মূর্ধন্য ষ হয়েছে কেন? হয়েছে তার পূর্বের বর্ণে কি আছে? একার। প্রিয় বরেশু দেখো একার। প্রীতি ভাজন এসু দেখো একার। একার প্রত্যেকটাতে দেখো একার, অর্থাৎ এসু শব্দে, এসু শব্দ দেখো তো এই যে মূর্ধন্য ষ কেন? তার পূর্বের স্বরের সাথে কি আছে? একটা একার আছে। একইভাবে দেখো আশু, এই যে আশু দেখো এই যে পূর্বের বর্ণের সাথে কি আছে? আকার আছে। দেখো কল্যাণী আশু, আ আছে দন্ত স হয়েছে, আ হয়েছে আছে দন্ত স হয়েছে। প্রত্যেকটাতে দেখো সেম, একই কথা, সেম কথা। আচ্ছা, সম্মানসূচক পুরুষবাচক শব্দ সবসময় মনে রাখবে এসু। পুরুষবাচকের সাথে কি বসে? এসু বসে। আর স্ত্রীবাচক শব্দের সাথে কি বসে? আশু বসে। দেখো কল্যাণী এসু, প্রিয় বরেশু, প্রীতি ভাজন এসু। এককভাবে দেখো কল্যাণী আশু, প্রিয় বরাসু, প্রীতি ভাজন আশু। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা কথা বুঝছো না বুঝো না একটু কমেন্ট করে জানাও তো। এই স্লাইডটা বুঝতে পেরেছো কিনা? এই স্লাইডটা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও। এই স্লাইডটা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝেছি কিনা একটু কমেন্টে জানাই। হ্যাঁ, আচ্ছা বুঝেছি। দেখি 20 জন লাইভে যুক্ত আছো, 20 জনই কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্ট দেখতে চাই যে বুঝেছো কিনা। আর আরেকটি বিষয় হলো ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে? আমি চাই ক্লাসটা তোমরা শেয়ার করে দাও, অনেকে দেখুক, অনেকের কাছে পৌঁছাক। এটা বুঝতে পারছি না, আচ্ছা না বুঝলে বলতে হবে। ওকে, আমি তোমাকে একটু আগে বললাম, একটু আগে তোমাকে আমি একটা নিয়ম শেখালাম যে অ আ এর পরে কি বসে? দন্ত স বসে। নিয়ম ওটাই, ওই নিয়মটাই
ওই নিয়মটাই দেখো তো আশু শব্দের বানানে আশু বলছে কি আশু, দেখো তো এই যে দন্ত স হয়েছে না, এর পূর্বের বর্ণটা কি, এর পূর্বের বর্ণটা আ, বলছিলাম অ আ এরপরে কি হয় দন্ত স হয়, ওই নিয়মটাই। দেখো এসু, এ যোগ তারপরে কি মূর্ধন্য ষ রস্যু, দেখো এই যে পূর্বের বর্ণটা কি এ, অর্থাৎ অ আ ছাড়া বাকি যেই বর্ণগুলো আছে তাদের পরে কি বসে, তাদের পরে মূলত মূর্ধন্য ষ বসে, কথাটা একই। এরপরে তোমাকে আমি বললাম যে সম্মানসূচক পুরুষবাচক শব্দে এসু হয়, এগুলো হচ্ছে সম্মানসূচক পুরুষবাচক শব্দ, আমরা যে চিঠিপত্র লিখি সেই চিঠিপত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ, পুরুষবাচক শব্দের শেষে এসু যুক্ত হয়। এই জন্য দেখো কল্যাণী এসু, প্রিয় বরেসু, স্নেহ পদেশু, সুরিত বরেসু, ঠিক আছে। একইভাবে দেখো সুরিত বরাসু, অর্থাৎ এগুলো হচ্ছে স্ত্রীবাচক, স্ত্রীবাচক শব্দে আশু হয়, এই জন্য এগুলো হচ্ছে স্ত্রীবাচক, ঠিক আছে। বুঝেছি এবার, আশা করছি এবার আমরা সবাই বুঝেছি। ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা একটু সামনে আগাই, কেমন? এবার জান্নাতুল ফেরদৌস, তুমি এবার একটু জানাও তুমি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, ঝটপট কমেন্ট করবে ইয়েস অর নো, ঠিক আছে, বা ডান। ওকে, এটা ফার্স্ট। তাহলে আমরা সামনে আগাই, ঠিক আছে, সামনের স্লাইডটা দেখি। ওকে, দেখো এরপরে আমরা আসছি স্বভাবত মূর্ধন্য মূর্ধন্য বসে, স্বভাবতই মূর্ধন্য বসে, অর্থাৎ যেসব শব্দের বানানে স্বভাবতই মূর্ধন্য বসে, অর্থাৎ এবার কোনো নিয়ম মানে না, ঠিক আছে, এবার কোনো নিয়ম মানে না। দেখো পূর্বের বর্ণে, যাই হোক একটু তাকাই, এইসব শব্দে মানে অটোমেটিক এরা মূর্ধন্য নেয়। আমরা নবম দশম শ্রেণীর একটা ছড়া ছিল একটি বইতে, মনির চৌধুরীর বইতে ছড়া একটা ছিল, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, ঠিক আছে, বিনা কঙ্কন কণিকা কল্যাণ সুনীত মণি স্থান গুণ পূর্ণ বেণী ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভরিতা পানি গৌণ কোণ ভান পণ শান চিক্কন নিক্কন তুন কফনি বণিক গুণ গণনা পিনা পণ্য পান। লক্ষ্য করো এখানে যে শব্দগুলো আছে, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো তোমাকে মুখস্থ করতে হবে না। তোমাকে যদি আমি বলি যে ছড়াটা তুমি মুখস্থ করবে তাহলে তোমার জন্য এটা জুলুম হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এটা তুমি মুখস্থ করতে যাবে না, তুমি কয়েকবার লিখবা, 5 বার লিখবা। চাণক্য যখন তুমি লিখবা তখন তোমার হাতই বলে দিবে যে আসলে এখানে মূর্ধন্য হবে না দন্তন্য হবে। দেখো তুমি লিখছো মাণিক্য, দেখো মাণিক্য লিখবে যখন মূর্ধন্য হবে, আর যখন তুমি মানিক লিখবা তখন সেটা দন্তন্য হবে, ঠিক আছে। বাণিজ্য বানান, দেখো তুমি বাণিজ্য বানান যদি তুমি এভাবে প্র্যাকটিস করো কয়েকবার কয়েকবার যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার এগুলো ভুল হবে না, অর্থাৎ তুমি এগুলো প্র্যাকটিস করবে, সহজ কথায় তুমি এগুলো প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আসো লক্ষ্য করো এছাড়া আরো কিছু শব্দ আছে যেগুলো সম্ভবত মূর্ধন্য বসছে, যেমন অনিমা, অনিমা, আণবিক, উৎকুন, এন, অনাথ, কণা, কিঙ্কিনী, গুণী, গণিত, গণেশ, ঘূন, নগণ্য, গণ্য, শন, এবং আরো বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলোতে স্বভাবতই নিয়ম ছাড়া কারণ ছাড়া মূর্ধন্য বসে, ঠিক আছে। এই শব্দগুলো আমরা জাস্ট প্র্যাকটিস করবো, অর্থাৎ আমরা এই শব্দগুলো জাস্ট খাতায় লিখবো, কয়েকবার করে লিখবো, কয়েকবার কয়েকবার করে যদি লিখি তাহলে আশা করছি আমরা এটা পারবো, আমাদের কখনো ভুল হবে না, ঠিক আছে। এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্যের ব্যবহার। একইভাবে দেখো স্বভাবতই মূর্ধন্য স বসছে, যেমন ভাষা, আমি বলেছিলাম যেমন একটা শব্দ লিখলাম ভাষা, এই যে দেখো মূর্ধন্য স বসছে, তার পূর্ব বর্ণে কি আছে আকার, যেহেতু আকার ছিল হবার কথা ছিল দন্ত স, এরকম হবার কথা ছিল কিন্তু এরকম না হয়ে হয়ে গেছে কি মূর্ধন্য স হয়ে গেছে, অর্থাৎ এটা কোনো নিয়ম মানে না, যেগুলো নিয়ম মানে না সেগুলো স্বভাবতই বসে আর কি, যেমন ভাষা, ভাষ্য, পাষাণ, আষাঢ়, উষর, ঠিক আছে, ভূষণ, ভাষণ, এটাকে আমরা এর মধ্যে নিব না কারণ পূর্ব বর্ণের দীর্ঘকার আছে, ভূষণটাও পূর্ব বর্ণ দীর্ঘকার আছে, ভাষণ, ষণ্ড, আবাস, বাষ্প, পোষ্য, এটাকে আমরা না নিতে পারি, ষড়যন্ত্র, ষটচক্র, পাষণ্ড, ঠিক আছে। এই শব্দগুলো কি স্বভাবতই মূর্ধন্য সব বসেছে, ঠিক আছে। কথা বলছো, তাহলে আমরা এই শব্দগুলো পাই কি স্বভাবতই মূর্ধন্য স বসছে। আচ্ছা,
এতগুলো আমরা দেখলাম যে সেগুলোতে সম্ভবত মূর্ধন্য ষ বসেছে, মূর্ধন্য ষ ব্যবহার হয়েছে। তাহলে মূর্ধন্য ষ ব্যবহার হয়নি এমন কিছু শব্দ কি নেই? অবশ্যই আছে। আচ্ছা, এগুলো আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে আমাদের এগুলো মনে থাকবে। ওকে, এরপরে আসুন, দেখো এবার হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ। লক্ষ্য করো, মূর্ধন্য এবং মূর্ধন্য ষ ব্যবহার হয় না এমন কিছু শব্দ কোনগুলোতে মূর্ধন্য হয় না। প্রথমে আমরা দেখবো কোন শব্দগুলোতে মূর্ধন্য হয় না। তার মধ্যে একটা শব্দ হচ্ছে, লক্ষ্য করো, সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না। কোন শব্দে? সমাসবদ্ধ শব্দ, যেমন দুর্নাম। দুর্নাম হচ্ছে সমাসবদ্ধ, রেপ ছিল তারপরে দন্তন্য হচ্ছে সমাসবদ্ধ, ঠিক আছে। ওকে, দুর্নীতি, দুর্নাম কথাটা ডাবল হলো, দুর্নির্বার, নির্গমন, পরনিন্দা, অগ্রনায়ক, ছাত্রীনিবাস, ছাত্রীনিবাস, প্রনষ্ট, অহর্নিশ, নিষ্পন্ন, নির্নিমেষ, চিরনিদ্রা, ত্রিনয়ন, শ্রীমান, ঠিক আছে, সর্বনাম, বরানুগমন, পরান্ন, দুর্নিরীক্ষ, নিরন্ধ, রূপবান, দুর্নয়ন, দুর্নয়, নিরন্ন, পুণ্যবৃত্তি, পুরুষানুক্রমে। অর্থাৎ এই কয়েকটা শব্দ আমরা দেখছি মানে মূর্ধন্য ষ হওয়ার কথা ছিল কিন্তু মূর্ধন্য ষ হয়নি। কারণ কি? কারণ হলো এরা সমাসবদ্ধ শব্দ, অর্থাৎ এদের সমাস হয়, সমাস নিষ্পন্ন করা যায়, এই জন্য এই শব্দগুলোতে মূর্ধন্য ষ হয়নি। তবে এর ব্যতিক্রম কিছু শব্দ আছে। ত্রিহায়ন, এটা সমাসবদ্ধ শব্দ কিন্তু মূর্ধন্য হচ্ছে। রথারোহণ, সমাসবদ্ধ শব্দ, মূর্ধন্য হয়েছে। অপরাহ্ন, প্রাহ্ন, পূর্বাহ্ন, পরাহ্ন, ঠিক আছে, এই কয়েকটাতে মূর্ধন্য ষ হয়েছে। এগুলো একটু ব্যতিক্রম, ঠিক আছে। আমরা জাস্ট প্র্যাকটিস করবো, আমরা খাতায় লিখবো। ওকে, এরপরে আসো, বলছি ক্রিয়াপদের সাথে কখনো মূর্ধন্য হয় না। কোন পদ? ক্রিয়াপদ, যেমন করেন, করুন, ধরেন, ধরুন, ঘোরানো, মারুন, মারেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যখন ক্রিয়াপদ হবে, যখন ক্রিয়াপদ হবে তখন সেখানে আর মূর্ধন্য বলবে না, মূর্ধন্য হবে না। যেমন একটা শব্দ লিখলাম আমি করুন, লক্ষ্য করো, করুন বানানটা যখন বিশেষণ তখন এটা মূর্ধন্য হবে। আর যখন করুন, আমাকে দয়া করুন, তখন এটা দন্তন্য হবে। কেন? কারণ তখন এটা ক্রিয়া। অর্থাৎ যখন ক্রিয়া হবে তখন সেটা দন্তন্য হবে, আর যখন ক্রিয়াপদ হবে না তখন সেটা মূর্ধন্য হবে। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। এবার দেখো ত বর্গের ধ্বনি। ত বর্গের ধ্বনি কোনগুলো? ত বর্গের ধ্বনি ত, থ, দ, ধ, দন্তন্য। ত, থ, দ, ধ, দন্তন্য। এই ত বর্গের ধ্বনির সাথে সবসময় কি হয়? মূর্ধন্য হয় না। কি হয়? ত বর্গের ধ্বনির সাথে সবসময় দন্তন্য। যেমন চলন্ত, দেখো এই যে নয়ে তয়ে যুক্ত, অর্থাৎ ত বর্গের ধ্বনি। ফুটন্ত, অন্ত, গ্রন্থ, নয় থয়ে। তারপরে দেখো কন্দন, নয় দয়ে। অন্দর, পন্থা, ছন্দ, বন্ধন, তদন্ত, বৃন্ত, সন্ধ্যা, ঘুমন্ত, মন্দুর, দন্ত, সন্ধি, বন্ধ, ভ্রান্ত, চন্দ্র। লক্ষ্য করো, এই প্রত্যেকটা শব্দই কি ন যুক্ত হয়েছে, দন্তন্য হয়েছে। কেন? এদের সাথে হচ্ছে ত বর্গের ধ্বনি আছে। ত বর্গের ধ্বনির সাথে যখন যুক্ত হবে তখন সেটা আমাদের দন্তন্য হবে, নট মূর্ধন্য। ঠিক আছে, তাহলে এই কয়েকটা বিষয় আমরা মনে রাখবো। সমাসবদ্ধ শব্দ ক্রিয়াপদে দন্তন্য হয়, ত বর্গের সাথে সবসময় দন্তন্য হয়। আচ্ছা, এরপরে আসি কোথায় আমাদের দন্ত স হবে, কোথায় আমাদের দন্ত স হবে, অর্থাৎ কোথায় আমাদের মূর্ধন্য স হবে না। একই কথা, বাংলা ক্রিয়াপদে সবসময় দন্ত স হবে। যেমন বাংলা ক্রিয়াপদে দন্তন্য হয়েছে, ঠিক তেমনি দন্ত স হবে। যেমন ধরিস, বলিস, করিস, যাস, আসিস, দিস, সবগুলো কি ক্রিয়াপদ। ক্রিয়াপদের সাথে কি হচ্ছে? দন্ত স হচ্ছে। আবার দেখো তৎসময় সাত প্রত্যয়ের সাথে, সাত প্রত্যয়, সাত প্রত্যয় সবসময় এই দন্ত স হয়। যেমন দেখো অগ্নির সাত দন্ত স, হুলির সাত দন্ত স, ভূমির সাত দন্ত স। অর্থাৎ সাত বানানে, এই সাত বানানে এই সাত প্রত্যয় সবসময় দন্ত স হবে। ওকে, আচ্ছা, এবার দেখো ত বর্গের ধ্বনির সাথে আবার একটা কমন শব্দ পাইলাম। ত বর্গের ধ্বনির সাথে দন্তন্য হয়, ত বর্গের ধ্বনির সাথে দন্ত স হয়। কারণ দন্ত স নিজেই হচ্ছে কি দন্তধ্বনি, দন্ত স দন্তধ্বনি। আমরা উচ্চারণও বলেছিলাম যে দন্ত স দন্তধ্বনির সাথে যুক্ত হয়। আবার দন্ত স ক্রিয়াপদের সাথে যুক্ত হয়, মূর্ধন্য দন্তন্য ক্রিয়াপদের সাথে যুক্ত হয়, দন্তন্য দন্তধ্বনির সাথে যুক্ত হয়। সেম কথা, একই কথা। ঠিক আছে, দুইটার মধ্যে সবকিছু সেম পাবা, একই রকম পাবা। যেমন দেখো দুস্থ শব্দ, দেখো দুস্থ দন্ত স,
অস্ত্র দন্ত স, বিস্তার দন্ত স, স্ত্রী দন্ত স, নিস্তেজ দন্ত স, বিস্তার দন্ত স, ঠিক আছে, বিস্তৃত দন্ত স, বিস্তারিত দন্ত স, বিস্তীর্ণ দন্ত স, স্থানীয় দন্ত স, অস্তিত্ব অস্তিত্ব এরকম হবে, নিস্তব্ধ দন্ত স, নিস্তার দন্ত স, পরিস্থিতি দন্ত স। অর্থাৎ এই শব্দগুলোতে আমাদের কি হবে, এই শব্দগুলোতে আমাদের দন্ত স হবে। বাকি কথা বুঝেছি না বুঝেনি একটু কমেন্ট করে জানাই তো। কি বুঝেছি যেগুলো বললাম এ পর্যন্ত? বুঝেছি কি সবাই? সবাই বুঝছি? আচ্ছা, সবাই বুঝেছি। ওকে। আচ্ছা, এবার দেখো, বিদেশি শব্দের বানানে, বিদেশি শব্দের বানানে কখনো মূর্ধন্য ষ হবে না। কি হবে? দন্ত স, ক্ষেত্র বিশেষ তালব্য স হবে। ঠিক আছে, আমরা এটা বানানে করব। যেমন দেখো, চশমা, চশমা কোন শব্দ? চশমা হলো ফার্সি ভাষার শব্দ। চশমা ফার্সি ভাষার শব্দ, দেখো তালব্য স হয়েছে, মূর্ধন্য স হয়নি। রসদ, খানসামা, আশিস, সিন্ধুক, মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া, জিনিস, পোশাক, মাস্টার, ইংরেজি শব্দ। খসড়া, ফসল, মজলিস, রেজিস্টার, সফেদ, মেশিন, সিলেবাস, সনদ, ফটোস্ট্যাট, মুশকিল, ট্যাক্স, স্টুডিও, পুলিশ, আসামি, নসিব, সাবেক, পোস্ট, স্টেশন। দেখো সবগুলো কি হলো? সবগুলোই আমাদের তালব্য স, দন্ত স আছে। অর্থাৎ এই জায়গাতে আমাদের মূর্ধন্য স হয়নি। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, সহজভাবে যদি বুঝতে যাই, তাহলে এই কথাই বলবো যে বিদেশি শব্দের বানানে বা অতৎসম শব্দের বানানে, অতৎসম, অতৎসম, তৎসম শব্দের বানানে দন্ত স মূর্ধন্য স হবে, অতৎসম শব্দের বানানে কখনোই মূর্ধন্য স হবে না। ঠিক আছে, তৎসম শব্দের বানানে মূর্ধন্য স হবে, অতৎসম শব্দের বানানে কখনোই মূর্ধন্য স হবে না। আচ্ছা, যতটুকু আলোচনা করলাম তোমরা সবাই কি বুঝেছো, বুঝতে পেরেছ? আমি যতটুকু আলোচনা করেছি তোমরা সবাই কি বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ? একটু কমেন্টে জানাও তো সবাই বুঝছো কিনা। আচ্ছা, ধন্যবাদ। দেখো, আমরা দেখছিলাম যে যে শব্দের বানানে মূর্ধন্য স হয় না কোনগুলো। দেখো, বলছি বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স হয় না, তবর্গের ধ্বনির সাথে মূর্ধন্য স হয় না, সাত প্রত্যয়ের সাথে, সাত প্রত্যয় কখনো মূর্ধন্য স হয় না, তারপরে কি ক্রিয়াপদে কখনো মূর্ধন্য স হয় না, অর্থাৎ এগুলোতে দন্ত স হচ্ছে। আচ্ছা, এই তথ্যটুকু কি মনে রাখা খুব কঠিন? খুব কঠিন কাজ হবে এই তথ্যটুকু মনে রাখা? আমার মনে হয় না মনে রাখা কঠিন হবে। আচ্ছা, এরপরে দেখো, মূর্ধন্য স হচ্ছে না কোনগুলোতে? মূর্ধন্য স হচ্ছে না সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য স হয় না। কয়েকটা ব্যতিক্রম আছে, এগুলো হলো সেই ব্যতিক্রম। এবারে বললাম যে ক্রিয়াপদে কখনো মূর্ধন্য হয়, মূর্ধন্য স হয় না, সরি মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। তবর্গের ধ্বনির সাথে সবসময় দন্তন্য হয়। দেখো, এই তিনটা কথা, এই যে এই দুইটা কথা দুই জায়গাতেই সেম। ঠিক আছে, আহামরি কঠিন কিছু না। আচ্ছা, এরপরে বললাম স্বভাবত মূর্ধন্য স, এরপরে বললাম স্বভাবত দন্ত স। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করব। এরপরে বললাম কি এসু বানানে সবসময় মূর্ধন্য স হয়, আশু বানানে সবসময় দন্ত স গেল। তারপরে বললাম কি যে অ বা আ এর পরে দন্ত স হয়, অ বা আ বাদ দিয়ে বাকি স্বরধ্বনির পরে মূর্ধন্য স হয়। ওকে, এরপরে বললাম যে প্র, পর, পরি, যাই হোক, এত কিছু আমাদের মনে রাখা, মানে এগুলো আমরা প্র্যাকটিস করব, কিন্তু এই একটা নিয়ম মনে রাখলেই হবে, সেটা হলো এই নিয়মটা, রি র স এরপরে মূর্ধন্য বসা। নিয়ম একটাই, এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সবগুলো পারবো। ওকে, এরপরে বলছে অতৎসম শব্দের বানানে দন্তন্য হয়। আচ্ছা, এটাও দেখালাম। এরপরে বললাম কি, এরপরে আমরা একটা দুইটা কম্পেয়ার করে আমরা দুইটা নিয়ম শিখলাম, যে রি র স এর পরে মূর্ধন্য হয়, রি র এর পরে মূর্ধন্য স হয়, ট বর্গের ধ্বনির সাথে মূর্ধন্য হয়, ট বর্গের ধ্বনির সাথে মূর্ধন্য স। আমরা এতটুকুই করলাম, খুব বেশি কিছু করিনি, বা আমাদের মাথায় বা ব্রেনে সমস্যা হবে, ধারণ করতে পারবো না এমন কিছু কিন্তু আমরা পড়াশোনা করিনি। আমরা আজকে খুব অল্প করেছি, খুব সীমিত
অংশ পড়েছি, আমরা যদি এভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে এগুলো কঠিন কিছু মনে হয় না। আচ্ছা, সবাই তো বুঝেছি তাই না? বুঝেছি না সবাই? এই সবাই বুঝেছি? সবাই বুঝেছি? একটু কমেন্টে বলি তো বুঝেছে কিনা। বুঝেছি সবাই? আচ্ছা, তো বুঝলে আজকে আমাদের লেকচার 8 এতটুকুই তথ্য ছিল, এতটুকুই আমাদের ইনফরমেশন ছিল। আশা রাখছি তোমরা আহ আত্মস্থ করতে পারবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসলে তোমরা অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবে। তো যাই হোক, সাবটাইটেল আমার এখানেও শো করছে, শুধু তোমার ওখানে না মাহফুজুল, আমার এখানে সাবটাইটেল শো করছে। যাই হোক, ওকে। তো আজকে আমাদের আলোচনা ছিল এতটুকুই, এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের নত্যসত্য বিধান যেটা আমরা পড়েছি, দুইটা কম্পেয়ার করে আমাদের এই ছিল আলোচনা। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবার মঙ্গল কামনা করছি। আমরা নেক্সট ক্লাস লেকচার 8, সরি নেক্সট ক্লাস লেকচার 9, লেকচার 9তে আমরা সন্ধি পড়ব। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে। এই, না, জানালা দিয়ে কেউ ডাকবে না, জানালা হচ্ছে 3 তলা, 3-4 তলা, যাই হোক এত উপরে কেউ নেই। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।